এখনই কিন্তু সমীকরণ বোঝা যাচ্ছে না, ট্রেন্ড কি হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে না। কারণ হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি ঠিক কোথায় পৌঁছে যাবে বা তিনি কোথায় কোথায় প্রার্থী দেবেন, তিনি কোথা থেকে কনফিডেন্ট সেটা একবার শুনবো, যে তিনি বলছেন যে কোন কোন প্রার্থী তিনি জেতাবেনই। শুনুন। আপনারা শুধু অপেক্ষা করুন, টালিগঞ্জ আমরা জিতবো, তৃণমূলকে হারাবো। বেলডাঙ্গা আমি তৃণমূলকে হারিয়ে আমি জিতবো। রেজিনগর আমি তৃণমূলকে হারিয়ে জিতবো। শুধু তাই না, মুর্শিদাবাদ জেলায় 22 আছে। 17তম বিধানসভার 2রা মে 2021 যেদিন রেজাল্ট হয়েছিল, সেদিন মুর্শিদাবাদে 20টা তৃণমূল পেয়েছিল, 2টো বিজেপি পেয়েছিল। কংগ্রেস শূন্য, সিপিএম শূন্য, আইএসএফ তো শূন্য আছেই, শুধু নওশাদ আছে ওখানে। আমি আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় গণনার দিনে দেখে নেবেন, তৃণমূলকে শূন্য করব, শূন্য করব, শূন্য। অনির্বাণ, তিনি কিন্তু একবারে স্পষ্ট বলে দিলেন কোন কোন জায়গায় প্রার্থী দিয়ে কোথায় কোথায় থেকে তিনি প্রার্থীকে জিতিয়ে নেবেন, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ফার্স্ট নামটাই টালিগঞ্জ, মানে কলকাতার বুকেও যে তিনি খুব সুন্দরভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন সেই ব্যাপারটাতে কিন্তু তিনি কনফিডেন্ট। দেখো, এই কনফিডেন্স বা এই কৌশল, এই ধরনের কথাবার্তা কিন্তু রাজনীতিতে চলতেই থাকে। অর্থাৎ এগুলো একটা কোথাও গিয়ে মানসিক চাপ দেওয়া, মানসিক রণকৌশল তৈরি করা, যে এই এই জায়গায় আমি এই করব। একটা কোথাও গিয়ে হিসেব থাকে যে কোথায় আমার ভোটার থাকতে পারে, কোথায় সংখ্যালঘু বেল্ট রয়েছে, কোথায় আমাকে সমর্থন জানাতে পারে মানুষজন। ফলে এই ধরনের কৌশল কিন্তু অনেকেই করে থাকেন। অর্থাৎ এটা ভারতীয় জনতা পার্টির থেকে কোনো সময় করা হয় যে এবারে আমরা 200-র বেশি সিট সংখ্যা পাবো, এবং তৃণমূল কংগ্রেস কোথাও সব জায়গায় বলছে 250 সিট আমরা পাবো। ফলে এই ধরনের কৌশল বা এই ধরনের বিষয়গুলো পুরোটাই রাজনৈতিক একটি বলা যায় যে একেবারে কৌশল একটা, যে কোথাও গিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গিকে পুরো বিষয়টাকে তুলে ধরা। কিন্তু স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে খেলা যেটা হবে, যে বারবার করে বলা হয় যে খেলা হবে, খেলা হবে, অর্থাৎ রাজনৈতিক যে খেলা বা এবারের যে নির্বাচন, সেই নির্বাচন অতটা সহজ নয়। সেই নির্বাচন কিন্তু আগে থেকে এমনভাবে বলে দেওয়া সহজ নয়। এবং সবথেকে বড় কথা, হুমায়ুন কবিরের মতো মানুষজন তিনি দল করে তিনি বলে দিতে পারবেন না হঠাৎ করে যে আমি টালিগঞ্জে জিতে যাবো, আমি বেলডাঙ্গায় জিতে যাবো, বা আমি এই জায়গায় জিতে যাবো। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে তাকেও অনেক বেশি, এখনো পর্যন্ত ভোট ঘোষণাই হয়নি, এখনো পর্যন্ত প্রচার শুরু হয়নি, এখনো পর্যন্ত কিভাবে কি লোক হবে, কে প্রার্থী হবে, সেই বিষয়টাই হয়নি। তো তার আগে এত সহজভাবে বলে দেওয়াটা আমার মনে হয় এত সহজ কিন্তু নয়। সেখানে সহজ হওয়া সহজ নয়, সহজ হওয়া সহজ নয়। তুমি যেমনটা বলছো, তুমি যেমনটা বললে যে মানসিকভাবে একটা চাপ দেওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলেই আমরা দেখতে পাই, কিন্তু সেখানে দাঁড়িয়ে ঠিক যেমনভাবে আমরা দেখেছিলাম আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে, অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করতে, এখানেও কিন্তু আমরা দেখলাম মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন হুমায়ুন কবির। এবং মমতা ব্যানার্জিকে যদি আমরা স্পেসিফিক্যালি বলি, কারণ একদিকে শুভেন্দু অধিকারী বলছেন আপনি এখানে আসুন, আমার জায়গায় আসুন, আমি দেখে নেব, ওখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির বলছেন। পাশাপাশি আরো একটা বিষয় আসছে, ভবানীপুর থেকেও আপনি জিততে পারবেন না, এরকম ভাবেও কিন্তু একটা হুমকি বার্তা আমরা দেখেছি। এই রাজনৈতিক হুঙ্কার, রাজনৈতিক কৌশল, যেমনটা বলছিলাম মানসিক কৌশল, সেটা রাজনীতিতে হতেই থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন যে তিনি নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেবেন, তেমনটা শুভেন্দু অধিকারীও বলেছেন যে আগেরবার নন্দীগ্রামে আমি মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলাম, এইবার আমি নন্দীগ্রাম থেকে সোজা চলে আসবো ভবানীপুরে আমি হারাবো। শুভেন্দু অধিকারী এমন ধরনের কথা বলেছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিষয়টা বলে সেই চ্যালেঞ্জ যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করেছিলেন এবং ভোটে হেরেছিলেন এবং শুভেন্দু অধিকারী তাকে হারিয়েছিলেন, এটা কিন্তু হয়েছিল কারণ সেটা শুভেন্দু অধিকারীর একটি গড়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আবার সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির যে যে জায়গার কথা বলেছেন, রেজিনগর এবং বেলডাঙ্গার কথা, সেটাও কিন্তু তার গড়, একেবারেই তাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রেজিনগর, বেলডাঙ্গা তিনি ভালো ফল করতেই পারেন বা জিততেই পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাকি যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, সেই জায়গাগুলোতে তার কি কৌশল রয়েছে বা কি কৌশল করে, কিভাবে তিনি ক্যালকুলেশন করে তিনি এই বিষয়টা বলছেন, সেটা এই মুহূর্তে দেখার রয়েছে। এত সহজ হবে বলে আমার মনে হয়। আমি এই বিষয়টা নিয়ে সব্যসাচীর কাছে যাব। সব্যসাচী, ইতিমধ্যে আমরা যে কথাটা শুনেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন হুমায়ুন কবির, রেজিনগর এবং বেলডাঙ্গা আমরা জানি যে তার গড়। সেখানে দাঁড়িয়ে এরকম একটা বড় চ্যালেঞ্জ তৃণমূলের তরফে, সেখানে তৃণমূলের যে সংগঠন রয়েছে, দলীয় সংগঠন বা একেবারে যে সভা রয়েছে, তারা কি বলছে, তারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছে?
দেখো, তারা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাইছে না। এইখানকার যে লোকাল নেতৃত্ব আছে তারা কিন্তু হুমায়ুন কবিরকে খুব একটা বেশি যে গুরুত্ব দিতে চাইছে তা কিন্তু চাইছে না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় রাজনীতিবিদ, তিনি যে লাস্ট মুহূর্তে কি চাল দেবেন, কিভাবে আবার ফিডব্যাক করবেন, বা তার যে দখল সেটা কিন্তু একবারেই যে ছেড়ে দিয়েছেন সেটাও কিন্তু নয়। আর হ্যাঁ, হুমায়ুন কবির তার দুটো সিটে একদম সরাসরি বলেছেন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই বলেছেন যে রেজিনগর এবং বেলডাঙ্গায় এসে জিতে দেখুন। কারণটা হচ্ছে রেজিনগর এবং বেলডাঙ্গা থেকেই কিন্তু তিনি রাজনীতির নতুন যে দল গঠন সেইটারও কিন্তু সমস্ত ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে সূচনা সমস্ত কিছু কিন্তু এই দুটো জায়গা থেকেই করেছে। কাজেই সেখানে যেরকম মানুষজনের সমর্থন পেয়েছেন, আবারও বলতে হয় বাবরি মসজিদ প্রসঙ্গ, বাবরি মসজিদের শিলান্যাসের পরে যে ধরনের মানুষের সমর্থন পেয়েছেন, তিনি সেই জায়গা থেকেই কিন্তু কনফিডেন্সের সাথেই বলছেন যে রেজিনগর এবং বেলডাঙ্গাই আসুক, তাহলে যে আসবে তাকে হারিয়ে দেবো। কাজেই একটা জিনিস কিন্তু এই সংখ্যালঘু ভোট ব্যাংকের ক্ষেত্রে বলতেই হয়, যে আমার জেলার কথাই বলছি আমি, জেলাতে প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল কিন্তু সংখ্যালঘু ভোট ব্যাংক রাজ্য সরকারের কাছ থেকে সরানোর জন্য সরাসরি পথে নেমে পড়েছে। যেমন সিপিএম নেমে পড়েছে, সেই রকমই কংগ্রেস নেমে পড়েছে, এবং সিপিএম কংগ্রেসেরই কিন্তু গড় ছিল এই মুর্শিদাবাদ, কংগ্রেসের গড় বলেই পরিচিত মুর্শিদাবাদ, এবং জঙ্গিপুরের বেশ কিছু এলাকা সিপিএম এর গড় বলে পরিচিত। সেই জায়গায় কিন্তু ভোট ব্যাংক কংগ্রেসেরই ছিল। এবার কংগ্রেসও কিন্তু তাদের ভোট ব্যাংক ফিরিয়ে নেওয়ার জন্য অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেকটা অভূত চেষ্টা করে যাচ্ছেন। এই জায়গায় কিন্তু এই সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ হচ্ছে। এক হচ্ছে হুমায়ুন কবিরের নতুন যে জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টিতে যেমন তেমনি কিছু ভোট যেটা আমরা পকেট ভোট বলি, সেই পকেট ভোট কিন্তু কংগ্রেসের যেমন আছে সেই রকমই বামেদেরও আছে। কাজেই সেই ভোটগুলি যদি এইভাবে বিভাজন হয়ে যায়, বিভাজন হয়ে গেলে কিন্তু ক্ষতি তৃণমূল কংগ্রেসেরই হবে, পাশাপাশি লাভবান হবে কিন্তু বিজেপি। এটা কিন্তু বলাই যেতে পারে। আর হুমায়ুন কবির যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, হুমায়ুন কবির অবশ্যই এত মানুষজন দেখে হ্যাঁ মুর্শিদাবাদের মধ্যে চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু বাইরের জায়গাগুলিতে তিনি কতটা দাঁত ফোটাতে পারবেন, কতটা সিট বের করে নিয়ে আসতে পারবেন, সেটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন এখনো পর্যন্ত। আর সিট প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে 20টাতে একটিও দিতে দেবেন না তৃণমূল কংগ্রেসকে, 0-0-0, একটিও তৃণমূল কংগ্রেসকে দিতে দেবেন না। কিন্তু আর কোন অন্যান্য রাজনৈতিক দলের নাম কিন্তু তিনি বলেননি। তৃণমূল কংগ্রেসকে শূন্য করবেন সেই কথাটাই কিন্তু তিনি বলেছেন, যে 20টার মধ্যে 2টি আসন হচ্ছে বিজেপির মুর্শিদাবাদে, আর 20টি আসন, 22টার মধ্যে 20টি আসন হচ্ছে তৃণমূল কংগ্রেসের, আর 2টি আসন হচ্ছে বিজেপির। আর এই 20টি যে তৃণমূল কংগ্রেসের আসন আছে, সেই আসনের কথাই বলেছেন যে তিনি একটিও তৃণমূল কংগ্রেসকে পেতে দেবেন না, এই কথাই তিনি বলেছেন। কাজে সংখ্যালঘু ভোট ব্যাংক যে তার পাশে আছে সেইটা তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন। আরেকটা বিষয় যেটা বলার, যে তিনি যখন দল গঠন করেন তখন তিনি বলেছিলেন যে তিনি বিরোধীতে বসবেন, বিরোধী আসনে বসবেন, এবং শক্তি নিয়ে বিরোধী আসনে বসবেন, যাতে যে কোনো কিছু ক্ষেত্রে তারও একটা মতামত থাকে, সেও যাতে সংখ্যালঘু মানুষজনের জন্য বিধানসভাতে লড়তে পারেন, আওয়াজ তুলতে পারেন।